সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। প্রিয় দর্শক, যারা এই ছবিটি দেখছেন, এই ছবিটি মেহেরনিগার চঞ্চলের মাতা, তার নাম রোকেয়া বেগম পারুল। উনি নাই, ওনাকেই হত্যা করা হয়েছে। হত্যা করছেন যিনি, তিনি আমার মায়ের মেয়ে জামাই। আমি মায়ের একমাত্র সন্তান, মা বাবার। আচ্ছা, এরপরে বই, এই বইগুলি এখানে অনেক বই ছিল, এদিকেও রাখাচ্ছি। জি, আমি আমার বিভিন্ন জেলায়, মুন্সিগঞ্জ জেলায়, ঢাকা জেলায়, বিভিন্ন জেলায় দেই। আমাকে এখানে অনেকে গিফট করছেন বইগুলি, আমার উৎসাহ থেকে দেখে যে গ্রামাঞ্চলে বই পড়ার অভ্যাস করতেছি। নিজের বই আমার এক মামা আছেন, ডক্টর ফয়জুর রহমান আল সিদ্দিকী মামা, উনি দিচ্ছেন আমার উৎসাহ থেকে কিছু বই, উনি নিজেও দেন। উনি এখনো প্রোগ্রাম রাখছেন যে বাংলাদেশের বিভিন্ন জেলায় বইয়ের লাইব্রেরি গড়ে তোলার জন্য, বই পড়ার অভ্যাস করার জন্য তারা এই লাইব্রেরি করবেন। হ্যাঁ, লাইব্রেরি বানাবেন, বই দিবেন, সব কালেক্টিভ ভাবে চিন্তা করতেছে। এখানে একটা ইন্টারকম দেখা যাচ্ছে, এটা কি ভালো না? টোটালি ইন্টারকমটা ডিসকানেক্ট। কারণ কি? কারণ এটা নষ্ট হয়ে গেছে, এটা ঠিক করতে হবে, অথবা নতুন সেট কিনবে। হ্যাঁ, কিন্তু আজ অবধি এটা কিনা হয় না। এটা একটা ভালো সেট নষ্ট করে ড্যামেজ করে দিচ্ছে, সেটার সাথে বাড়িও নষ্ট, টোটাল ডিসকানেক্ট। কোনো কমন স্টাফের সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন করা আছে। এটা কারা করতেছে? ওনার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান যিনি দায়িত্ব পালন করতেছেন, তিনি নিজে করছেন। এটার নাম কি? হ্যাঁ, ওনার নাম মিস্টার স্বামী। পুরো নামটা আমার জানা নাই, কারণ ওনার সাথে আমার কথা হয়নি। আচ্ছা আচ্ছা। উনি নিজেকে ওনার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নিজে দাবি করেন, সভাপতি দাবি করেন, কিন্তু আসলে এই ধরনের ঘটনা না। উনি নিজে ওনার না হলে এখানে ওনার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মেম্বার কিছুই হওয়া যায় না। উনি আমাদের কাছ থেকে প্রতি মাসে টাকা আদায় করেন। আপনার ফ্ল্যাট নাম্বারটা কত? ফ্ল্যাট নাম্বারটা B1। হ্যাঁ, B1। হোল্ডিং নাম্বার? হোল্ডিং নাম্বার 19। বলেন পুরোটা বলেন। 7 ইউনিক ক্যাসেল। হ্যাঁ, আমরা এখন কথা বলবো বাংলাদেশের একজন নারী নেত্রী, এবং যার জীবন নিয়ে মানুষ ছিনিবিনি খেলছেন, তার সম্পর্কে তিনি তার বক্তব্য উপস্থাপন করবেন। মেহেরনিগার চঞ্চল আপার লাগে আমরা এখন কথা বলবো। চঞ্চল আপা, বলেন আপনার কি জীবন কাহিনী। আমি একটি গল্প বলার মধ্যে দিয়ে কথা বলবো। গল্পটির নাম একটি হত্যা আড়াল করা। পারুলের জীবন দিতে হলো তার একমাত্র কন্যার স্বামীর হাতে। 3 ঘন্টা আগে ঘোষণা দিয়েছিল শাশুড়িকে বাড়ি পাঠিয়ে দিবে, এবং একই সাথে বলেছিল শাশুড়ির মেয়েকে একা করে দিব। কার্যকর হয়ে গেল জামাইয়ের আদেশ। কায়দা অবলম্বন করে শাশুড়িকে অর্ধমৃত করে ডাইনিং টেবিলের নিচে শোয়ায়ে রেখেছিল। শাশুড়ি ঘোষণার পরই প্রশ্ন রেখেছিল, কাকে কে বাড়ি পাঠাবে? মেয়ে উত্তর দিয়ে বলেছিল, রাখো মা, কে কাকে বাড়ি পাঠায়? মেয়ের মা তখন বলল মেয়েকে, তোকে একা করে দিবে। মেয়ে বলল, আমি একা কেন হব? তুমি কোথায় থাকবে? 2 ছেলে কোথায় থাকবে? তুমি চিন্তা করো না। যা হবার হয়ে গেল। সন্ধ্যা 6টার মধ্যে অর্ধমৃত অবস্থায় তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যেতে হলো। বাকিটা ষড়যন্ত্রের মধ্যে চিকিৎসার নাম ছিল। পরের বছর মেয়েকে তার বেডরুমে মায়ের হাতের লাঠি মাথায় এক নাগাড়ে বাড়ি দেওয়ায় ফ্লোরে পড়ে অবচেতন ছিল। জ্ঞান যখন ফিরল মেয়ের, কাউকে বাসায় দেখতে পায়নি। অর্ধমৃত অবস্থায় এখনো বেঁচে আছে মেয়ে।
এরপর প্রতিনিয়ত পথের মাঝে কাটা দিয়ে যাচ্ছে বাসায় হামলা করে, বাসার সমস্ত কিছু কোর্টে মামলা থাকা অবস্থায় খালি করে সব নিয়ে গেছে। এটাও আইনের দৃষ্টিতে অন্যায় হয়নি এদেশে। বাসায় মেয়ে খাওয়াটাও রাখতে পারে না, ওটাই কিছু মিশিয়ে দেয়। বহু সতর্কতার সঙ্গে থাকতে হয়। 7 বৎসর এক নাগাড়ে এই অবস্থায়। মেয়ের পড়ার বস্ত্র, অন্যান্য কিছু, এমনকি শাশুড়ির বাড়িতে গিয়েও সমস্ত জিনিসপত্র নিয়ে আসে। এই কর্মগুলি করে সে নিজে। তার নাম দেলোয়ার হোসেন রাজা। তার উপরে ক্ষমতা কারো নাই। তার বক্তব্য, তার সঙ্গে বহু পরনারীর প্রেম সম্পর্কিত। মেয়ে কখনো ছেলেদের ও মাকে নিয়ে ভালোভাবে চলতে পারেনি। এর মধ্যে বিশেষভাবে ইয়াসমিন সুলতানা, বাচ্চু, বর্তমানে ফারজানা মুন্নি অভিযুক্ত। মেয়ে এখন পর্যন্ত 1980 সাল থেকে স্বামীর স্থায়ী ঠিকানা দেখতে বা জানতে পারেনি। মেয়ের জীবন নাশ করা জামাইয়ের এখনো একমাত্র উদ্দেশ্য। সমস্ত টুকাই বাহিনী পাঠানো হয় মেয়ের পিছনে। কোর্ট, থানা সহ যেখানে যায় সেখানে বাধা সৃষ্টি করে চলছে। 5 বার আহত করেছে রাস্তায়। মাথায় রামপুরার রাস্তায় গুলি করেও থামিনি। 2 ছেলে সন্তান, গান বাংলার তাপস, তন্ময়। দুজনকে 7 বছর মেয়ের থেকে দূরে রেখেছে। কোনো ধরনের ছায়াও তাদের নেই ছেলেদের মায়ের কাছে। ছেলে একজন বলেছে মুন্নি সমস্যা, আরেকজন বলেছে আব্বু সমস্যা। বাংলাদেশে এ ধরনের ব্যবস্থা নাগরিক অধিকার বাবা নষ্ট করে। মায়ের দায়িত্ব থেকে দূরে রাখা, মায়ের চোখের আড়াল রাখা কোনো মনুষ্যত্বের মধ্যে পড়ে কিনা? হ্যাঁ, এই ঘোষণাটাই রাজা দিয়েছিল 3রা মার্চ 2013-তে। সেদিনই আসলে পারুল শেষ। বাকি সময় রেখেছিল অভিনব কায়দায় হাসপাতালে। বাসায় মেয়ে ঘুমাতে পারে না। যতটা বয়স জীবনে বেঁচে থাকবে, মেয়ের আয়ু কমে যাচ্ছে। শুধুই রাজা নয়, তার সঙ্গীদের কার্যকলাপে। গান বাংলার গ্রাউন্ড বলতে তাপসকে নিয়ে চিন্তা চেতনায় যারা ছিলেন ও তাপসকে সাহায্য করেছেন, তারা এখন আশ্চর্য হয়ে বসে থাকা ছাড়া কিছু করতে পারছেন না। সবাই চেষ্টায় আছেন তাপস, তন্ময় যেন মায়ের সাথে থাকে। বাবার সঙ্গ এইভাবে দিয়ে অপরাধী হয়ে যাচ্ছে। করোনায়ও সমস্ত শ্রেণীর লোক তাপস, তন্ময়কে যোগাযোগ করেছে তাদের অবস্থা জানতে, ও তাদের মায়ের সঙ্গে যোগাযোগ নাই বিরল চিত্র। গুলশান থানা ভয় দেখাচ্ছে এত বড় উচ্চমানের লোকের ব্যাপারে তারা কথা বলবেন না, মামলা জিডিও নেবেন না, নেয়নি। নানা কিছু পারুল বনের জন্য এর আগেও বলেছে দলিল যার সব তার। মেয়েকে খোলা আকাশের নিচে থাকবে? মেয়ের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করায় নগদ অর্থ প্রত্যয় নামক প্রতিষ্ঠানে আটকে রেখে 5 কাঠা জায়গা বনশ্রীতে, নিউ মার্কেটের একটি দোকান, ইস্টার্ন প্লাজার ব্যবসা, পারুলের হাতের নগদ অর্থ, মেয়ের নগদ অর্থ সব ছিনিয়ে নিয়েছে। ফারজানা মুন্নি একটি একটি করে জিনিসপত্র তার হাত দিয়ে নিয়েছে। গান বাংলার ফারজানা মুন্নি, গান বাংলায় আমার থাকার কথা 2 ছেলে সহ, অথচ পরনারী ওখানে কি করছে সবাই দেখুন, ভাবুন। মানুষ এখনই মেয়েকে বৃদ্ধা হিসেবে দেখে অবস্থার প্রেক্ষিতে। ভয় করোনায় ও বাসায় হামলা চালিয়ে গেছে
মেয়ে সব জায়গায় জানিয়েও লাভ করতে পারেনি। পারুল বর্ণ পারুলের মেয়ের থাকার জায়গা বাড়িধারায় যেতটুকু তা দলিল জাল করে হস্তগত করার চিন্তায় সে আছে। এই কার্যকলাপে সরকার বাধা না দিলে হয়তো এই ধরনের ঘটনায় কয়েকজনকে ফাঁসি দিয়েছে বাংলাদেশের স্বর্ণকমলের কার্য নিয়ে, এখানেও তাই করবে। তাই অনুরোধ, এখনো সময় আছে, মেয়ে বেঁচে আছে, জীবনটুকু নিয়ে তাকে বাঁচিয়ে রাখা সরকারের একান্ত প্রয়োজন। সব শেষ হওয়ার পর ফাঁসি হওয়ার আগে মেয়ের 2 সন্তান বাবার কাছ থেকে স্বাভাবিক চলার পথ বলার পথ করে দেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। 2020 ডিসেম্বরের 20 থেকে 25 তারিখের মধ্যে পারুল বন মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় বাড়িখালী থেকে মেয়ের পূর্বপুরুষের ঐতিহ্য যা জাদুঘরে থাকে নিজেরা ব্যবহার করে, তার মধ্যে মৃত পারুলের বস্ত্রাদি সহ পিতল, কাঁসা, তামাক, সিলভার, ফার্নিচার নিয়ে আসে। স্মৃতি জড়ানো অনেক কিছু যা অমূল্য ধন, এইভাবে নিশ্চিহ্ন করাটা পরিকল্পিত। ঢাকার বাসায় থেকে স্বর্ণ, রূপার বাটি, চামচ বড় নাতির জন্য তৈরি করা, সেটি নানুর হাতের তৈরি। মেয়ের যাবতীয় পড়ার বস্ত্র, বিছানাপত্র গুলশান থানায় অবস্থান করছে। মেয়ে পারুল নিহত এই থানায়, কাজে শ্রীনগর থানা গুলশান থানার উপর নির্ভর করেছে। শ্রীনগর থানার বক্তব্য এটা পরিকল্পিত। রোকেয়া বেগম পারুলের একমাত্র কন্যা, তার নাম মেহেরনিগার চঞ্চল, পিতা মুজাহরউদ্দিন আহমেদ খান, রোড নম্বর 7, বাড়ি 19, ফ্ল্যাট B1, বাড়িধারা, গুলশান, ঢাকা। ফোন নাম্বার 01711521433। পারুলের মেয়ে চাচ্ছে বাংলাদেশের মতো স্বাধীন দেশে নিজের অধিকার নিয়ে বাঁচতে ও রাষ্ট্রের অধিকার ক্ষুণ্ণ না করতে। বাংলাদেশের সমস্ত গোয়েন্দা সংস্থা, সাংবাদিকগণ, সমস্ত সাহিত্যিকগণ, শিল্পী, শ্রোতা, শিল্পপতি, বিচার বিভাগ, আইন বিভাগ সহ রাষ্ট্রের সকল প্রকার নাগরিকদের সহযোগিতা চাচ্ছি। পারুলের মেয়ে বাঁচতে চায়, বাঁচার মতো বাঁচা, কুচক্রীদের নির্মূল করাটা তার উদ্দেশ্য। দুর্নীতি, অনাচার, অবিচারের বিরুদ্ধে লড়াই তার কাম্য দেশ বাঁচানো। খোদা হাফেজ। কি আপনি কোনো মামলা করছেন? মামলা গুলশান থানা, এখানে বলা আছে গুলশান থানার জিডি মামলা কোনোটাই নেয়নি। শ্রীনগর পাচ্ছে, শ্রীনগর থানায় কথা বলছে যে আপনি ঢাকায় আছেন, গুলশান থানায় শ্রীনগর থানায় এই ঘটনা ঘটছে, এটা উল্লেখ করলেই যথেষ্ট। শ্রীনগর থানায় আপনি মামলাটা আগে দায়ের করেন। আচ্ছা, এর মধ্যে নেয়নি। আমি কোর্টের শরণাপন্ন হয়েছে, ওখানে আমি কোর্টে মামলা করছেন। আমি জিডি করার চেষ্টা করছি উভয় থানায়। যে ঘটনাটা ঘটছে সেটা গত পরশুদিন, সেটা আমাদের আইনজীবী ড্রাফটটা চেঞ্জ করে লিখে নিতে বলছেন। আগামী রবিবার, সোমবারের মধ্যে সেটা প্লেস হবে। তবে ওই ড্রাফটের মধ্যে আমার ইন্টারভিউ নিছেন। কোর্টে মামলা করছেন আপনি? কোর্টে মামলা দায়ের হয়নি এখনো দায়ের হয় না, করবেন? হ্যাঁ। এই আগে যে আপনার আম্মা মারা গেল, হে ব্যাপারে কোনো মামলা করছিলেন? জিডি করা আছে। জিডি করা আছে? হ্যাঁ। আচ্ছা, এখনো ওই পুলিশ কোনো তো নেয় নাই? না, তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে, অনেক ইসে করছে, তদন্ত করছে। তারপরে তো 2013 সেটা 14তে যে আমাকে আবার আহত করে ফেলছে, সেটা আবার অ্যাটেম্প টু মার্ডার চলে গেল। সেটা কি কোনো মামলা হয়েছিল? হ্যাঁ, সেই মামলা চলছে এখনো চলছে। গত জানুয়ারি মাসের 21 তারিখেও তারিখ গেছে। আচ্ছা, আসামি দেলোয়ার হোসেন রাজা হাজির হয়নি। আসামির নাম কি? দেলোয়ার হোসেন রাজা আসামি। আচ্ছা আচ্ছা।
আর আপনার এই যে সন্তানটা যে আপনার কাছ থেকে নিয়ে গেছে, এটা কিভাবে নিছে? সন্তানদের উনি সরাই নিছে। এক সন্তান, বড় সন্তান, সে 2011 থেকে বাসার বাইরে, কেন সেটা যায় না। জাতীয় স্টেডিয়াম থেকে ফারজানা মুন্নি কেন নিয়ে গেছে সেখানে আজও তার কাছেই আছে। সে কখনোই কোনো দিন 5 মিনিটের জন্য আমাদের কাছে, তখন আমার মাও জীবিত, সবাই একই পরিবারে তখনও থাকি, আসতে পারে নাই। কেন আমি এখনো আইনি নোটিশ সার্ভ করছি 2 ছেলেকে, ফারজানা মুন্নি আর দিলওয়ার হোসেনকে অ্যাড্রেস করে তারা যেন হাজির করে আমার কাছে, তা নাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আপনি কি এই ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অথবা প্রধানমন্ত্রীর কাছে কোনো লিখিত অভিযোগ দিছেন? না, দিবেন? দেয়নি। দিবেন কি? তাদের কাছে দিয়ে যে আমার কি লাভ হবে ঠিক বুঝে উঠতে পারতেছি না। কারণ প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর কথাই বলি, প্রধানমন্ত্রীর খুবই সান্নিধ্যে তারা অবস্থান নিচ্ছে এত বৎসর। যতই অবস্থান নেই, কেউ আইনের ঊর্ধ্বে না। লোকাল থানা কেন অ্যাকসেপ্ট করে না? লোকাল থানা এই মুহূর্তে কেন তাদের ব্যাপারে কোনো কথা বলতে চাচ্ছেন না? সেখানে লোকাল থানা তো আমার প্রথম অভিযোগের জায়গা, এবং তারাও আমাকে প্রথম সহযোগিতা করবে, এটি আমি মনে করি। এখন আপনি এই ব্যাপারে কি আবেদন করতে চাচ্ছেন? প্রধানমন্ত্রীর কাছে আমি বিভিন্ন প্রোগ্রাম থেকে আমি আবেদন করছি তাকে আমার সন্তানদের আমার কোলে ফেরত দিতে, মায়ের হত্যার বিচার করতে। আমাকে স্বাধীনতা, এতটা স্বাধীনতা কেউ কোনোদিন দেয় না। 71-এর স্বাধীনতা এই কারণে আসেনি বা আমি আনিনি যে আমাকে ঘোষণা দিয়ে, আমার এই মুহূর্তে এক্স বলতেই হবে, এক্স হাজব্যান্ড ঘোষণা দিয়ে আমাকে একা করে দিবে, যে একার কাছে কোনো মানুষ আসতে পারে না। একজন কাজের মানুষ আসলেও তারা পিছন থেকে বাধা দেয়, একাই রাখবে এরকম চিন্তা। এবং আমার সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা বাজারে দেওয়া আছে জনগণের কাছে। বাজারে বলতে আমি সাধারণ মানুষের কাছে চলে গেছে, হাটে বাজারে তো গেছেই বটে, লোকজনের কাছে। সেটা হলো আমার মানসিক রোগ আছে, সেজন্য আমি যা বলি সব কিছু মিথ্যা। সেটা যদি হয়েই থাকে, সেখানে রাষ্ট্রটা অনেক বড়। রাষ্ট্রে আমরা বহুজন বসবাস করি। রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা একটা ইউনিট না, বিভিন্ন পর্যায়ে কথা যেতে পারে। সবাই একত্রিতভাবে আমার বিরুদ্ধে এবং তার পক্ষে মতামত দিয়ে ফেলবে, এরকম ঠিক না। তো যাই হোক, আমি সাফার করতেছি, এটুকুই আমি জানি। আজ পর্যন্ত তো কোনো কিছু উপায় দেখলাম না। ফারজানা মুন্নিটাকে? ফারজানা মুন্নি পরের স্ত্রী, এই মুহূর্তে কথিত গান বাংলা টেলিভিশনের চেয়ারম্যান। কথিত গান বাংলা টেলিভিশন? জি, গান বাংলা টেলিভিশন কথিত চেয়ারম্যান। আমার ল্যাঙ্গুয়েজটা একটু চেঞ্জ করে বলি, কি বলে ফেলছি। আচ্ছা, গান বাংলা টেলিভিশনের কথিত চেয়ারম্যান। আচ্ছা, গান বাংলা টেলিভিশন কথিত না, ওটা রেজিস্টার্ড বাংলাদেশের। গান বাংলা টেলিভিশনের চেয়ারম্যান সে। কথিত চেয়ারম্যানটা আমি বলতে চাই, ওটা আপনি রাখেন। আচ্ছা, ঠিক আছে। কেন ওইটা আমাদের দ্বারা তৈরি, কিন্তু সবকিছু থেকে বঞ্চিত। এটা কি স্যাটেলাইট? হ্যাঁ, স্যাটেলাইট টেলিভিশন। স্যাটেলাইট টেলিভিশন। জি। আপনি তো রাজনীতি করতেন, জি। এখনো কি রাজনীতি করেন? আমি সরাসরি কোনো দলের সাথে যুক্ত না। আগে কোন দলের রাজনীতি করতেন আপনি? আমি প্রথম জীবনে মুজিব বাদ ছাত্রলীগে ছিলাম, স্কুলে থেকে শুরু, তারপর জাসদ ছাত্রলীগ, জাতীয় পার্টি। জাতীয় পার্টি কোন পদে ছিলেন? জাতীয় পার্টির সিটি কমিটির আমি কালচারাল সেক্রেটারি ছিলাম। জাতীয় যুব সংহতির মহিলা সম্পাদক ছিলাম। জাতীয় মহিলা পার্টি মূল দলের মেম্বার ছিলাম। কত বছর যাবত এই জাতীয় পার্টির সাথে ছিলেন? জাতীয় পার্টির সঙ্গে ছিলাম 90-এর পরেও আরো 2-4 বছর। ইয়ারটা আসলে ওইভাবে আমি শেষ হয়ে গেছে। ইয়ারটা কি বলবো, আরো 2-4 বছর ছিলাম সাথে যুক্ত। এখন আর কোনো পলিটিক্স করেন না? না।
এখন কি স্বাভাবিক জীবনে স্বাভাবিক চলাফেরা জীবনে বলতে বিভিন্ন লেখালেখি লেখালেখি, তারপরে কবিতার মাধ্যমে সাহিত্য সংস্কৃতি এই নিয়ে বিভিন্ন কিছু সামাজিক কর্মকাণ্ডের সাথে সময় দিচ্ছি, ওখানে যোগাযোগ একটু। আপনি তো রাজনীতি করতেন, জি। হ্যাঁ, রাজনীতি কিভাবে শুরু করলেন, কিভাবে শেষ করলেন? আমি প্রথম জীবনে যখন অষ্টম শ্রেণীর ছাত্রী, তখন মুজিববাদ ছাত্রলীগের সাধারণ সম্পাদিকা হিসেবে রাজনীতিতে প্রবেশ করি। এটা কোন জায়গার ঢাকার কমিটি না কেন্দ্রীয় কমিটি? স্কুল কমিটি। আচ্ছা, তারপরে অষ্টম শ্রেণীর ছাত্রী তখন আমি। পরবর্তী পর্যায়ে আমি যখন আরো বড় হলাম, বয়সের দিক থেকে কলেজে আসলাম, ৭৫-এর পরে আমি জাসদ ছাত্রলীগের বদরুন্নেসা কলেজের জাসদের প্রেসিডেন্ট। পরবর্তী পর্যায়ে বাসদ ছাত্রলীগ সেন্ট্রাল কমিটির মেম্বার। তারপরে জাতীয় পার্টির সিটি কমিটির মহিলা সম্পাদিকা, পরবর্তীতে সাংস্কৃতিক সম্পাদিকা, জাতীয় যুব সঙ্গীত কেন্দ্র কমিটির মহিলা সম্পাদিকা, জাতীয় মহিলা পার্টি সেন্ট্রাল কমিটির মেম্বার থেকে এই দেশের জন্য কিছু কাজ করার ব্যবস্থা রেখে আসছি, করছি। জাতীয় পার্টি এটা কোন গ্রুপেরটা? যখন হোসেন মোহাম্মদ এরশাদের একটাই দল ছিল, কোনো গ্রুপ ছিল না। শুরু থেকে হোসেন মোহাম্মদ এরশাদ যখন দল গঠন করেন, তখন নতুন বাংলা ছাত্র সমাজ দিয়ে আমার যাত্রা শুরু হয়। সেখানেও ছাত্র রাজনীতির সাথে যুক্ত হয়ে পড়ি এবং শেষও করি। হোসেন মোহাম্মদ এরশাদ যখন একক দল চালিয়েছেন জাতীয় পার্টি, তারপরে আমি নিজস্ব ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত হয়ে সময় দিতে পারিনি, বিধায় আমার রাজনীতি থেকে আমি দূরে আসছি। আপনি কি এখন কি ব্যবসা বাণিজ্য করেন? এই মুহূর্তে ব্যবসা বাণিজ্য সম্পূর্ণ স্থগিত আছে। কি ব্যবসা ছিল? আমি বাংলাদেশ কোঅপারেটিভের একটা প্রতিষ্ঠান, কারিকা সমবায় হস্তশিল্প প্রতিষ্ঠান সমবায়ের, সেখানে ভাইস চেয়ারম্যান ছিলাম কারিকার। পরবর্তী পর্যায়ে ব্যক্তিগত প্রতিষ্ঠান চঞ্চলসের ব্যবসা গুছায় নিয়ে ব্যবসা তৈরি করে ওখানে চঞ্চলসের ব্যবসায় আমি নিয়োজিত। হ্যান্ডিক্রাফটসের, বাংলাদেশ হ্যান্ডিক্রাফটসের আমি পরিবহনের ব্যবসা বলতে মিনিবাসের ব্যবসা করছি। তাপস জেনারেল স্টোর, ডিপার্টমেন্টাল স্টোর, সেই বিজনেসে ছিলাম। পরিবহনের বিজনেস ছিলাম, হ্যান্ডিক্রাফটসের বিজনেস ছিলাম। এখন লিখে যাচ্ছে, 2টি বই প্রকাশ হয়েছে। সেটা পারুলের মেয়ে, পারুল বন। কত সালে বিয়ে হয়েছিল রাজা সাহেবের সাথে? 1980 সালে। 80 সালে। তা কত বছর দাম্পত্য জীবন কাটাইলেন? 2003 পর্যন্ত দাম্পত্য জীবন স্বাভাবিক গতিতে ছিল। আচ্ছা, তারপর কলহ হইল কি নিয়ে? কলহ হইল কি নিয়ে? ওনার পরকীয়া প্রেম ছিল, পরনারীর সঙ্গে যুক্ত হয়ে 2003-এ আমাকে ডিভোর্স করেন। তার পরবর্তী পর্যায়ে উনি আবার আমার কাছে ফিরে আসেন, তখন আমি তার ওয়াইফ না। আমি যখন রাজি না, তখন বাধ্য করার জন্য আমাকে একটা প্রতিষ্ঠানে প্রত্যয় নামে আমাকে আটকে রেখে উনি বাসা এন্ট্রেন্স নেন এবং আমার বিজনেস সেন্টার অ্যান্ড আদার্স সব কিছু হস্তগত করেন। বাধ্য করেন আমার সাথে উনি থাকবেন। ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি 1980 সালে আমাকে উনি বলেছেন বাগেরহাটে। আমি লাস্ট পর্যন্ত 2012 পর্যন্ত আমি চেষ্টা করেছি বাগেরহাটের ঠিকানা খুঁজতে। উনি নিজেই জানেন না ঠিকানা কোথায়, কারণ আমাকে দেখাতেও পারেন ঠিকানা কোথাও আমার লিখিত, বা উনি মুখেও বলেননি যে কাউকে। আমার মাও বলেছেন ঠিকানাটা আমার দরকার, কিন্তু ঠিকানাটা খুঁজে পাইনি আমরা এখনো। না, তাহলে আপনারা বিবাহ হইলেন কিভাবে? বিবাহতে কাবিন আছে না? এই কাবিনে কি ঠিকানা আছে না? মিরপুরে অস্থায়ী ঠিকানা আছে। অস্থায়ী ঠিকানা? স্থায়ী ঠিকানা নাই? বাবার নাম, মায়ের নাম নাই? হ্যাঁ আছে।
বাবার নাম কি? বাবার নাম হাবিবুর রহমান, মায়ের নাম শরীফা বেগম। গ্রাম? গ্রাম নিয়ে কথা হচ্ছিল, যেটা খুঁজে পাইনি। গ্রামের নাম কি লেখে নাই? বাগেরহাট। বাগেরহাট তো জেলা। ওইটুকু শেষ। আচ্ছা আচ্ছা এর বাইরে জানতে দেওয়া হবে না। আচ্ছা, এই যে ওনার বক্তব্য মিরপুর কি কোনো অ্যাড্রেস না। এই যে ফারজানা মুন্নি, আমি গালমাঙ্গা টেলিভিশনের কথিত চেয়ারম্যান বলে গেছে। উনি আরেকজনের ওয়াইফ, পরনারী, তার সন্তান সন্ততি আছে। এই ব্যাপারে আমি আর তার ব্যাপারে কথা বলতে পারবো না। নকশিকাতা দেখতেছেন না, সেল করে একটা দামি, আমি দেখাই, লাইটের কাছে আসি। আসেন। একটা দামি 5,000 টাকা। আপনার সেল করার জন্য আমার ঘরে মজুদ করে আছে, সেলাই করে। আগে যেহেতু আমার ইয়ে নাই, শোরুমটা নাই, কথাটা খেয়াল করেন। এগুলি বাসা থেকে আমি ফোনে সেভ করে আপনাকে বললাম, দেখেন আপনি একজনকে বললেন বা নিজে একটা কিনলেন, এইভাবে করে যাচ্ছে। কেউ চাইলে তাকে আমি 2-4-5টা আবার দিচ্ছি স্যাম্পল হিসাবে, মাল হিসাবে দিচ্ছি, যে ওখান থেকে একজন একটা করে কিনে নেয়। অনেকে সহযোগিতা পাইছি, অনেকে চেষ্টা করছে, করতে পারেনি। এটা ভর্তি কিন্তু আমার এখানে। টোটাল কত লাখ টাকার মালামাল গেছে আপনার এই বাসার থেকে? মিটু ভাই, এটা বলতে পারবো না এখন। আমি মেন্টালি আপসেট, আমি শারীরিকভাবে খুব আপসেট হয়ে গেছি, বলতে পারবো না। আচ্ছা, এই পেশা আসেন। ও কিছু পুরানো পর্দা লন্ডন থেকে আনা, কিছু পুরানো পর্দা। উপরগুলি সব খালি। এটা আসেন। এখান থেকে কি কিনেছে? এখান থেকে আপনার বই, তারপরে কাগজপত্র, প্রয়োজনীয় কাগজপত্র। এখানে 2টা জায়গা আছে, 2টা জায়গা আছে। আমার শাড়ি, পেটিকোট, ব্লাউজ, বেডশিট, চাদর। আর যে কি হয়েছে, আমি সালোয়ার কামিজ, জি, পরনে যেটা ন্যাচারাল পরার জন্য ঘরের ভিতরে, জি, সেগুলিও হস্তক্ষেপ করছে, সেগুলি নিতে দ্বিধাবোধ করে নাই। আর ওই পাশে এই পাশ থেকে সালোয়ার কামিজ, সালোয়ার কামিজ আগে যেভাবে বলছিলেন না, সেইভাবে কি কিনেছে এটা বলেন। সালোয়ার কামিজ, হ্যাঁ, পেটিকোট, ব্লাউজ। হ্যাঁ, আর ওইটা দিয়া ওই পাশে এখানেও ঠিক তাই, এই ধরনের, মানে সেখানে ওই যে ওইটা বলছিলেন শাড়ি, কিছু মায়ের পুরনো শাড়ি ইস্ত্রি করা ছিল। ওইটা 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 এটাতে কি কিনেছে? এখান থেকে নগদ টাকা ছিল, কোল বালিশ, বালিশ, শীতের কম্বল। হ্যাঁ, পরিমাণ কত নগদ টাকার? 50,000 টাকা এরকম এটা নিছে। আর এটাতে এইখান থেকে 6 ভরি গোল্ড নিছে, 6 ভরি গোল্ড নিছে। আর এটাতে কি কিনেছে? 6 ভরি গোল্ড আর রূপা নিছে কিছুটা। হ্যাঁ, রূপার পরিমাণ কত? রূপার পরিমাণ 10 ভরির মতো হবে, 10 ভরির মতন। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল একটা রূপার বাটি আর চামচ কারুকার্য করা। সেটা আমার মা আমার বড় ছেলের জন্মের পরে প্রথম মুখে ভাত দেয় যে সেই বাটিটা করে দিছিল, চামিচ বানাইছিল। হ্যাঁ, আর তারপরে আমার নিজের ব্যবহার্য রূপার আইটেম, জি, অনেক কিছু। আমার মায়েরও রূপার কিছু ছিল, আপনার ওই যে আপনার খিলান থেকে শুরু করে অনেক কিছু থাকে না, হ্যাঁ, সেই ধরনের দাঁত খিলান থেকে শুরু করে। আর কি কিনেছে? টাকা পয়সা নিয়েছে এখান থেকে? না, টাকা পয়সা ওখান থেকে নিয়েছে। এখান থেকে কোনো টাকা পয়সা না, শুধু স্বর্ণ অলংকার? জি, আচ্ছা, ঠিক আছে। রূপার জিনিস। আরেকটা সাইড আমি দেখাই, এইগুলো সব খালি পাইছে। এগুলো তো আসলে আমি এখন কিভাবে বলবো,
এটা খোলা মুশকিল, এটার ভিতর থেকে আপনি এমনি খোলা আচ্ছা খোলা লাগবে না, বলেন কি কিনেছেন? এখান থেকে আপনার বিভিন্ন কিছু ইলেকট্রিক্যাল গুডস, ইলেকট্রনিক্স গুডস, পুরানো আমলের, কিছুটা ইউজ করা, কিছুটা নষ্ট, নানান কিছু, কিছু ছবির অ্যালবাম, তারপরে কিছু আমার বিক্রি করার জন্য, সেলের জন্য হ্যান্ডিক্রাফটসের বেডশিট, বেড কভার, নকশি কাঁথা। আচ্ছা আচ্ছা, এটি নিচে। হ্যাঁ, এই সমস্ত জায়গা থেকে আপনার কসমেটিক্স, নিভিয়া সেফার, নিভিয়া কোল্ড ক্রিমের আস্ত বাটিটা নিয়ে গেছে, যেটা প্যাকড করা। আমি ইউজ করতেছিলাম যে সেটার মধ্যে পানি না স্পিড জানি না, সেটা ঢেলে রেখে গেছে। আচ্ছা আচ্ছা, ওইটা আনইউজ করে নতুনটা তো গেলে পুরোনোটা ফেলে দেওয়া হলো। আচ্ছা আমি নেক্সট আর কিনতেও পারিনি এখনো। আর দুইটা তবলা একেবারে নষ্ট পুরোনো আমলে, সেই কি কিনেছে এখান থেকে? এখান থেকে তো সব বাংচুর দেখতেছেন, ভাঙচুর করছে? কিছু নিয়ে গেছে। আমি বলতে পারি বাংকের উপর অনেক কিছু। এটা কত সালে ভাঙচুর করছে? বাংচুর করছে আগে। কতদিন? এটা 2014-15 ভাঙচুর দেখতেছি, 14-15 থেকে এগুলা। 14-15 এটি ভাঙচুর করছে? হ্যাঁ, আর মাইনাস হচ্ছে অনেক কিছু এই চুরির মধ্যে। জি। যেটা ওপরে বড় ছেলের কিছু ছিল, কাপড় চোপড়, আচ্ছা, কিছু ব্যবহার্য জিনিসপত্র, সে তো এটিএম বাংলাও কাজ করতো, সেগুলো আমি সেদিন আমার দুইজন সে ক্লিনারকে নিয়ে পরিচিত পরিষ্কার করাইছে, সেগুলি কিছু নাই। এর আগে আমি যেগুলি গুছাই রাখছে এই কয় বছর, সেগুলিও নাই। এই চুরির মধ্যে সেগুলি চলে গেছে উপর থেকে। আচ্ছা আচ্ছা, এই ফ্ল্যাট ক্রোকারি আছে, সব কাঁচের জিনিসপত্র, কাঁচের জিনিসপত্র নিচে। হ্যাঁ, তারপরে টিফিন কিটের বাটি 3টা। আচ্ছা আচ্ছা, ছোট ছোট। আচ্ছা, তাহলে এই পেট চলে আসে। বিভিন্ন স্টিলের, এই যে আপনার স্টিলের গামলাগুলা, জি, সেটার মধ্যে একটা। এখানে আমি পিতল কাঁসা সব চলে যাওয়ার পরে, যেটা আমার নানুর হাতের পানের ডাবা মা ইউজ করতেন, সেটা আমি গ্রামের বাড়িতে পাইছি, নিয়ে আসছি। এই বাটিটা তার, এই কটা জিনিস আমি নিয়ে আসছি। আচ্ছা, আসেন। ও এই পেশ আসেন। এইখানে আরেকটু মজার ঘটনা। আসেন, বাসায় আমার এবসেন্সে কেউ না কেউ আসে। মিনারেল ওয়াটার দেখতেছেন, গান বাংলা থেকে আমার ছেলের অফিস থেকে দিত। এই মিনারেল ওয়াটার তার খাওয়া দাওয়া কে বা কারা করে, ময়লার বাস্কেটে ময়লাও থাকে। আমি যখন মনে করেন সারাদিন আপনাদের সাথে সময় দিলাম, কোনো জায়গায় হাসপাতালে গেলাম অথবা কোনো প্রোগ্রামে গেলাম, মিনারেল ওয়াটার এসে কম পাইতাম, কেয়ারটেকারকে জিজ্ঞেস করতাম অনেক দিনই, 2013 কি বলবো, কেউ দেখে না, কিন্তু কেউ আসে না। এই ফ্রিজটা থেকে একদিন 1 কেজি মাংস নাই, কাঁচা মাংস নাই। আচ্ছা, আমি খাইও নেই, রান্না করতে যখন বললাম বউকে, বলে মাংসটা নেই। কেয়ারটেকারকে বললাম, কেয়ারটেকার বললো যে আপনি এক কাজ করেন, আগের কেয়ারটেকার, বর্তমান না, ওনার নাম আমির হোসেন, যে বুয়া যখন ময়লা ফেলে বাস্কেটটা দেখেন। আমি বললাম যে এটা তো সম্ভব না। আর এইবার হয়েছে কি, আমি আমার গ্রামের বাড়ি থেকে আসার পরে এখান থেকে কিছু শোপিস বলতে, আমি এখন বলবো যে টিস্যু বক্সগুলো পাওয়া যায় না, একটু কস্টলি, ওটার মধ্যে গাড়িতে থাকে অথবা ডাইনিং রুমে থাকে, ওই ধরনের টিস্যু বক্সটাই বলতেছে, উইদাউট টিস্যু মনে পড়তেছে যেটা। তারপর কিছু শোপিস, বলেন। শোপিস, গিফট আইটেম, গিফট আইটেম। এই যে ডিমটা পাথরের, এটা একটা আছে, এটা আরো ছিল, এটা সাইজ ছোট ছিল। আপনারা যে ময়লার বাস্কেটটি দেখেছেন, পাথরের মাছ দেখছেন, এই বাস্কেটটি দ্রুত বলেন। তার ঘর থেকে চুরি হয়ে যায় এবং তার মূল্যবান মালামাল বিভিন্ন সময় বিভিন্নভাবে চুরি হয়, এবং তার গ্রামের বাড়ি শ্রীনগর উপজেলা বারাইখালী গ্রামের তার পৈতৃক ভিটা, সেখানে থেকে তার তামাক আশা পিতল থেকে শুরু করে আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্র চুরি করে চোরেরা নিয়ে যান, এবং তার অভিযোগ এই নাকি তার সাবেক স্বামী নিয়েছেন, তিনি দাবি করছেন। এবং এই প্রতিবেদনটি জন্য মেহেরনিগর চঞ্চলেই একক তার বক্তব্য, এবং এজন্য কেউ যদি আহত হয়ে থাকেন সেজন্য এসপিএন বাংলা টিভি দায়ী নহে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলাম আমরা
বাংলাদেশের একজন নারী নেত্রী ও রাজনীতিবিদ, এই building এর কবি, সাথে। আমার সাথে সাহিত্যিক, 4 মাস কাজ করছে। লেখক বললেন না, কতদিন পরে মেহেরনিগার চঞ্চল, তার জীবন গল্প নিয়ে আমরা প্রতিবেদন দেখলাম। এই প্রতিবেদনটি যারাই যেখান থেকে দেখছেন তাদের সকলকে ধন্যবাদ, এবং তার বিষয়ে আমরা আশা করছি প্রশাসন ও মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ তিনি করছেন, এবং এই বিষয়ে মানবাধিকার সংস্থারও সহযোগিতা তিনি চেয়েছেন। তিনি স্বাভাবিকভাবে সমাজে বেঁচে থাকতে চান, তার দাবি। তার এই কুচক্রী মহলগিনী নাকি তাকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছে, এই থেকে তিনি পরিত্রাণ পেতে চান। আপনারা সকলেই তাকে সহযোগিতা করবেন বলে আমরা আশাবাদী। এসপিএন বাংলা টিভি, ঢাকা।